হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জুফেন, ইউনা আর লুলিয়াং মিলে একটা টিম তৈরি করে। আর সেই সময় টিচার এসে বলে যদি সবার টিম কমপ্লিট হয়ে থাকে তাহলে সবাই বাসে ওঠো, আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো। তারপর ওইখান থেকে বাস ছেড়ে দেয়। বাস ছাড়ার সাথে সাথে সবার নজর ছিল জুফেন আর ওর টিমের ওপর, বিশেষ করে ওই রেড হেয়ার আলো ছেলেটা যে ক্লাসের মধ্যে জুফেনের বেজ্জতি করতেছিল। আসলে ইয়াং মাস্টার লুলিয়াং এই কাজটা কেন করলো? অনেকগুলো পাওয়ারফুল স্পিরিট টিমার ওর সাথে টিম করার চেষ্টা করছিল, কিন্তু ও কারো টিমে জয়েন হয়নি। শেষমেশ ও জুফেনের টিমে জয়েন হলো, কিন্তু জুফেনের মতো একজন দুর্বল ছেলের টিমে জয়েন হওয়ার কারণটাই কি আমি তো এখানে কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু আমাকে লুলিয়াং এর উপর নজর রাখতে হবে, নিশ্চয়ই এখানে কোনো না কোনো গড়বড় আছে। এমনটা কি হতে পারে লুলিয়াং সবার সামনে ভালো সাজতেছে, এই জন্যই ও একটা দুর্বল টিমে জয়েন হয়েছে, যাতে ও সবাইকে দেখাইতে পারে ও ওদের বাঁচিয়েছে? না না, এটা হতে পারে না। আমার দেখে মনে হচ্ছে না যে লুলিয়াং অতটা ভালো মানুষ। আমার মনে হয় লুলিয়াং একটা দুর্বল টিমে জয়েন হয়ে ওর পাওয়ার দেখাইতে চায় যে ও কতটা পাওয়ারফুল, যে ও একটা দুর্বল টিমে থাকার পরে ও টপ করতে পেরেছে। কিন্তু আমার মনে হয় ইয়াং মাস্টার লুলিয়াং এই কাজটা করবে, কারণ উনি তো একাইও যেতে পারতো। এই দুর্বল টিমে জয়েন হওয়ার কারণটা কি ছিল? আর তাছাড়াও জুফেনের টিমে শুধু জুফেনই দুর্বল, আর ওর টিমে আছে ইউনা। ইউনার কাছে একটা 4 স্টারের বিস্ট আছে, যেটা কোনোভাবেই দুর্বল নয়। এমনটা কি হতে পারে যে ইউনার পাওয়ারফুল বিস্টের কারণে ইয়াং মাস্টার লুলিয়াং টিমে জয়েন করেছে? কিন্তু মনোযোগ দিয়ে ভাবলে দেখা যায় ইয়াং মাস্টারের বিস্ট অনেক পাওয়ারফুল, আর ওটা অনেক আগে থেকেই 5 স্টারে আছে। আর অন্যদিকে ইউনার বিস্ট কিছুদিন আগেই 4 স্টারে এসেছে। এই দুইজনের মধ্যে অনেক বড় একটা পাওয়ারের গ্যাপ আছে। শুধু এই জন্য ইয়াং মাস্টার লুলিয়াং কখনোই টিমে জয়েন করবে না। এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। এমনটাও তো হতে পারে জুফেন অনেক পাওয়ারফুল আর ও সবার সামনে ওর পাওয়ার হাইড করতেছে। অন্যদিকে টেমার হলেও র্যাঙ্কিং চেঞ্জ হয়েছে, এমনটা তো নয় ওই দুই জুফেনই একজন। আর এই কথাটা ইয়াং মাস্টার লুলিয়াং জেনে গেছে? না না, এই সবগুলো কথার মধ্যে এটাই সবচেয়ে ইম্পসিবল। সবকিছু সত্যি হতে পারে কিন্তু এই কথাটা সত্যি হতে পারে না। জুফেন অনেক দুর্বল আর ওর কাছে আছে স্নোডাবের উল্প, তবুও 2 স্টারের স্নোডাবের উল্প দিয়ে ইজি ডিফিকাল্টি লেভেল ক্লিয়ার করাটাই অনেক কঠিন ব্যাপার। টপ র্যাঙ্কের তো কথাই বাদ দিলাম। আমার মনে হয় আমাকে এইসব ব্যাপার নিয়ে বেশি ভাবার দরকার নাই। এটা মনে হয় একটা কোইন্সিডেন্স হবে। সত্যিই মনে হয় মাস্টার লুলিয়াং এর কাছে কোনো অপশন ছিল না, তাই তিনি এর টিমে জয়েন হয়েছে। আর সাথে যে টপ র্যাঙ্কের ছেলেটা আছে ওর নাম আর এই জুফেনের নামও সেম। আর এই ব্যাপারে আমাকে ভুল ভেবে কোনো লাভ নেই। জুফেন ওর সারা জীবনেও এত পাওয়ারফুল হতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই জুফেনের টিম একজন আর একজনের সাথে কথা বলতেছিল। সুযোগ পাওয়ার সাথে সাথে লুলিয়াং বলে, জুফেন আমাকে একটা কথা বলো। টেমার হলের মধ্যে যে জুফেন টপ র্যাঙ্কিং এর মধ্যে এসেছে, ওই জুফেন কি তুমিই ছিলে? এই কথা শোনার সাথে সাথে জুফেন শক হয়ে যায় আর বলে, লুলিয়াং আমাকে একটু কথা বলো, তুমি এই কথাটা কিভাবে জানলে? যতদূর আমার মনে আছে আমি এই কথাটা তো কাউকে বলিনি, আর ওইখানে টেমার হলের মধ্যে তো তুমি উপস্থিত ছিলে না। লুলিয়াং বলে, জুফেন তুমি নিশ্চয়ই মজা করতেছো, কারণ টেমার হলে 10 বছরের রেকর্ড ভাঙা, এটা নিশ্চয়ই মজার কথা নয়। এত বড় কাজ করার পরে তুমি কিভাবে ভাবতে পারো যে কেউ জানবে না? এটা তো অসম্ভব ব্যাপার। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের ক্লাসের কিছু পাগল ছাগল ছেলে মেয়ে আছে যারা এই জিনিসটা জানে না। কিন্তু তুমি একটা জিনিস জানো না, টেমার হল আর লিনজেন সিটি জুবি এর সবগুলো রেকর্ড সাবধানে রেখেছে। ট্রেনিং থেকে শুরু করে প্রফেশনাল টেমার হওয়া পর্যন্ত ওর সবগুলো রেকর্ড সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আর ওই টেমার হলের ইজি ডিফিকাল্টি লেভেল তার মধ্যে একটি, যার আশেপাশেও 10 বছরের মধ্যে কেউ যেতে পারেনি। কিন্তু গত 1 সপ্তাহের মধ্যে তুমি এই রেকর্ডটা ভেঙে দিয়েছো। আজ পর্যন্ত জুবে এর রেকর্ড কেউ ভাঙতে পারেনি, তুমি এই প্রথম জুবে এর রেকর্ড ভাঙতে পারিছো। যদিও ওটা ইজি ডিফিকাল্টি লেভেল ছিল, কিন্তু তোমার জন্য এটা অনেক বড় ব্যাপার। কেউ প্রথমবার জুফেনের এত তারিফ করেছে, তাই জুফেন নিজেও ভাবতে পারতেছে না যে ও কিভাবে রিয়েক্ট করবে। জুফেন হাসতে হাসতে বলছিল, লুলিয়াং তুমি কি বলতেছো এসব? আমার ভাগ্য ভালো ছিল তাই আমি এটা কমপ্লিট করতে পেরেছি। লুলিয়াং বলে, আমার মতে ভাগ্য বলতে কোনো জিনিস নাই। তোমার ভাগ্য তখনই ভালো হবে যখন তোমার কাছে পাওয়ার থাকবে আর তুমি তোমার সামনের অপরচুনিটিকে কাজে লাগাইতে পারবে। এখন যেহেতু আমি জানতে পেরে গেছি যে তোমার কাছে অনেক পাওয়ার আছে, তো কেননা এই মিলিটারি ট্রেনিং এর মধ্যে আমরা একসাথে আমাদের পাওয়ার বাড়াই। আমরা একটা কাজ করব, আমরা আমাদের বিস্ট নিয়ে ডেঞ্জারের অনেক ভেতরে যাব। ওইখানে আমরা অনেক বড় বড় বিস্ট পাবো আর আমরা তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবো আর অনেক ভালো ভালো ট্রেজারও পাবো। আর তোমাকেও তো দেখে মনে হচ্ছে তুমিও চ্যালেঞ্জ নিতে অনেক ভালোবাসো, তো কেননা আমরা সবাই একসাথে মিলে একটু অ্যাডভেঞ্চার করি, যেমন ডেঞ্জিন এক্সপ্লোর করা। আমি তো নিশ্চয়ই ওইখানে যাব, আর তুমি যদি আমার সাথে আসো তাহলে আমাকেও অনেক ভালো লাগবে। এটা শোনার সাথে সাথে জুফেন অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবছিল, তোমার ভাবনা তো একদম আমার মতোই, আমিও এটা ভাবছিলাম। এই মিলিটারি ট্রেনিং এ আমি এটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ডেঞ্জিন এক্সপ্লোর করবো আর অনেক পাওয়ারফুল হবো। আমাকে তোমার এই ডিলটা ভালো লাগছে, আমিও তোমার সাথে যাব। আর জুফেন মনে মনে ভাবছিল, সেই সাথে আমার কাছে অনেক ভালো একটা সুযোগ থাকবে। আমি জানতে পারবো আমার মেমোরি লস হওয়ার কারণটা কি, কেন আমি আমার নর্দার্ন পার্টের মেমোরি মনে করতে পারতেছি না, আর আমি কোন প্রজেক্টে বা কাজ করছিলাম যার ব্যাপারে ইউনাকেও বলিনি। অনেকগুলো ব্যাপার আছে যেই ব্যাপারে খোঁজ করা আমার অনেক জরুরি। জুফেন তোমার আসলে রিয়েলিটিটা কি? এখনো জুফেন এইসবই ভাবছিল, কিন্তু তখনই ইউনা অনেক রেগে যায়। ইউনা বলছিল, জুফেন দেখে মনে হচ্ছে তুমি শুধু লুলিয়াং এর সাথে টিম বানিয়েছো আর তোমরা দুইজনে অ্যাডভেঞ্চারের কথা ভাবতেছো, আর তুমি তো আমাকে কিছু জিজ্ঞেসও করলে না। তোমাদেরকে আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও হলো না? এইসব দেখার সাথে সাথে জুফেন অনেক ঘাবড়ে যায়। জুফেন ইউনাকে বলছিল, ইউনা তুমি কি আমাদের সাথে যাবে? আমরা তো শুধু একটু কথা বলছিলাম, আমরা কি তোমাকে ছাড়া যেতে পারি? তুমি যদি আমাদের সাথে যাও না তাহলে আমাদের অনেক হেল্প হবে, কারণ তোমার কাছে একটা পাওয়ারফুল বিস্ট আছে। ইউনা বলে, না না তোমরাই যাও, আমাকে যাওয়া লাগবে না।
কিন্তু একটা জিনিস মনে রাখবে, সামনের বার থেকে কোনো ডিসিশন একাই নেবে না, কারণ আমরা সবাই একটা টিম। আর আমি যেহেতু ওই টিমের একটা অংশ, তাই আমার মতেরও দাম আছে। যেটা করবো সবাই একসাথে করবো, আর না হলে কিছুই করবো না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইউনার কথা শুনে ওরা দুইজনে ভয় পেয়ে যায় আর বলে, ইউনা তুমি টেনশন নিও না, আমরা যেটা করবো তোমাকে আগে জিজ্ঞেস করবো, তারপরেই করবো, কারণ আমরা সবাই একটা টিম। আর আমরা এই কথাটাও তোমার সাথে ডিসকাস করতাম। তারপর জুফেন ইউনাকে বলে, ইউনা আমাকে একটা কথা বলো, এইখানে তো আমি কিছুই বুঝতে পারতেছি না, আর এটা দেখে আমার মাথাও খারাপ হয়ে যাচ্ছে। তুমি এখানকার সবাইকে দেখো, এদের কারো কাছেই কন্ট্রাক্টেড বিস্ট নাই, তাহলে এরা মিলিটারি ট্রেনিং এর মধ্যে গিয়ে বিস্ট কিভাবে আনবে? ইউনা বলে, জুফেন তুমি অনেক বড় একটা মাথা মোটা। একবার যদি তুমি স্পিরিট টেমার হয়ে যাও আর কোনো বিস্টের সাথে কন্ট্যাক্ট করো, তাহলে তুমি ওই বিস্টকে স্পিরিট ডোমেনের মধ্যে রাখতে পারবে। যখনই ফাইট করার সময় হবে তুমি ওই বিস্টকে সামান করতে পারবে। জুফেনকে কনফিউজ দেখার সাথে সাথে ইউনা বুঝে যায় জুফেন আসলে জানে না যে স্পিরিট বিস্টকে স্পিরিট ডোমেনের মধ্যে কিভাবে রাখে। ইউনা বলে, ক্লিয়ারলি বলে এটা একটা সোল কন্ট্যাক্টের মতো, যেই কারণে বিস্ট একটা আলাদা স্পেসের মধ্যে থাকে আর ওইখানে ও রেস্ট অথবা রিকভার করতে পারে। আর একটা বিস্ট তো সবসময় আর ফাইট করতে পারবে না, তাই না? একজন স্পিরিট টেমার হওয়ার সাথে সাথে আপনি একটা ফিল্ড অ্যাক্টিভেট করতে পারবেন। জুফেনকে দেখানোর জন্য আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে তাই ইউনা একটা চুটকি বাজায়। তখনই আমরা দেখতে পাই রং হঠাৎ করে স্পিরিট ফর্মে চলে আসে আর রং সোজা ইউনার বডির মধ্যে চলে যায়। এটা দেখার সাথে সাথে জুফেন চমকে যায় আর বলে, ও আসলে তুমি এই স্পিরিট ডোমেনের কথা বলতেছিলে, আসলে এটা তোমার বডির মধ্যে চলে গেল। আমি তো এটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, এটা একদম পোকেবলের মতো, যার মধ্যে কোনো পোকেমন গিয়ে আরামসে রেস্ট করতে পারবে আর রিকভারও করতে পারবে। কিন্তু আমি শুনেছিলাম পোকেবলের স্পেস অনেক বড় আর সেখানে কোনো বিস্টের কোনো সমস্যা হয় না, কিন্তু এই স্পিরিট ডোমেন শুনতে অনেক ছোট মনে হচ্ছে। আর আমার বডির মধ্যে কতটুকুই বা স্পেস আছে, যেসব বিস্ট ভেতরে যায় তার কি শ্বাস নিতে কোনো সমস্যা হয় না? ধর বাদ দাও এসব ভেবে আমি কি করবো? আমি কি ওই স্পিরিট ডোমেনের মধ্যে যাবো নাকি? যাবে তো ওখানে নোবা। তারপর জুফেন বলে, ইউনা আমাকে একটা কথা বলো, একটা স্পিরিট ডোমেন ওপেন করার জন্য আমাদের কি করতে হবে? আমি স্পিরিট ডোমেন ইউজ করে শিখবো। ইউনা বলে, এটা এতটাও মুশকিল নয়, তুমি যদি তোমার সোল এনার্জি আর সোল কন্ট্যাক্টের মাধ্যমে স্পিরিটকে গাইড করো, তাহলে যে কোনো বিস্টের ভেতরে থাকা সোল বন্ড স্পিরিট ডোমেন ক্রিয়েট করবে। এইসব শোনার সাথে সাথে জুফেন অনেক শখ হয়ে যায় আর জুফেন ভাবছিল স্পিরিট ডোমেন অনেক ভালো একটা জিনিস, এটা যদি আমি আগেই জানতে পারতাম তাহলে অনেক ভালো হতো। লুলিয়াং বলে, সত্যি কথা বলতে স্পিরিট ডোমেন আমার কোনো কাজেরই না, কারণ আমার স্পিরিট বিস্ট অনেক ছোট আর একদমই জায়গা লাগে না, এমনকি ওকে স্পিরিট ডোমেনে নয় আমার পকেটে থাকতে বেশি ভালো লাগে। জুফেন বলছিল, কিন্তু আমার কাছে আছে নোভা, যে অনেক চিকরা চিকরি করে আর ওর সাইজও অনেক বড়। জুফেন বলে, নোভা আমাকে একটা কথা বলো, তুমি কি সোল বন্ড ফিল করতে পারতেছো? আর ওইখানে আমরা দেখতে পাই নোভা কিছুই বুঝতে পায় না যে জুফেন কি করতে চাচ্ছে। ও একদমই বুঝতে পারতেছিল না যে জুফেন সোল বন্ড ক্রিয়েট করে ওকে স্পিরিট ডোমেনের মধ্যে রাখতে চাচ্ছে, যাতে নোভা ওখানে গিয়ে রেস্ট করে আর ওকে ডিস্টার্ব না করে। ইউনা হাসতে হাসতে বলে, জুফেন তুমি কি বলতেছো এসব? তুমি একটা এমন কথা বললে না যেটা নোভার পক্ষে করা অসম্ভব। আমি মানতেছি স্পিরিট ডোমেন ক্রিয়েট করা অনেক ইজি, কিন্তু এতটাও সহজ নয় যতটা তুমি ভাবতেছো। সোল বন্ড হওয়ার সাথে সাথে স্পিরিট ডোমেন অনেক তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু একটা কন্ট্রাক্টেড বিস্টের সাথে সোল বন্ড বানাতে অনেক সময় লাগে। আমি যদি তোমার কথা বলি তাহলে তোমাকে কমপক্ষে 1 সপ্তাহ লাগবে, আর তোমার কাছে তো আছে সোনো টাইপের উল্ফ, এর স্পিরিট বন্ড করতে আমার মনে হয় 1 সপ্তাহেরও বেশি লাগবে। কিন্তু তখনই আমরা দেখি ইউনা অনেক শখ হয়ে গেছে আর বলে, এটা কিভাবে সম্ভব? কারণ আমরা দেখি জুফেন আর নোভা সোল বন্ডের ব্যাপারে শোনার সাথে সাথে একটা সোল বন্ড তৈরি করে ফেলেছে, এমনকি সোল বন্ডের কারণে স্পিরিট ডোমেনও ক্রিয়েট হচ্ছে। শখ হতে হতে লুলিয়ান বলে, তুমি এখনই জুফেনকে বলে স্পিরিট ডোমেন কিভাবে কাজ করে। আর ও আমাদের সামনে স্পিরিট ডোমেন ক্রিয়েট করলো। সত্যি নোভা আর জুফেন একদম নর্মাল নয়, এদের মধ্যে কোনো না কোনো একটা স্পেশাল ব্যাপার আছে। তারপরে আমরা দেখতে পাই নোভা স্পিরিট ফর্মে চলে এসেছে আর জুফেনের বডির মধ্যে চলে গেছে। এইসব দেখে জুফেন শক হয়ে যায় আর বলে, আমি এটা একদম ইমাজিন করি নাই, কিন্তু স্পিরিট ডোমেন ক্রিয়েট করতে আমার অনেক ভালো লাগতেছে। এটা কমপ্লিট করার পর জুফেন বলে, ইউনা তুমি তো আমাকে বলছিলে আমার 1 সপ্তাহেরও বেশি লাগবে, আর এটা করা অনেক কঠিন একটা কাজ, কিন্তু এটা তো ওপেন হয়ে গেল আর নোভা স্পিরিট ডোমেনের ভেতর চলে গেল। এটা কি কোনো সময় অনেক তাড়াতাড়ি তৈরি হয়? ইউনা বলে, নোভা অনেক ভালো একটা স্পিরিট বিস্ট, এর জন্য ও অনেক তাড়াতাড়ি সোল বন্ড ক্রিয়েট করে ফেলেছে। এইখানে স্পিরিট ডোমেন ক্রিয়েট করার জন্য তোমাকে আমি কংগ্রাচুলেশন বলতে চাইবো। কিন্তু ইউনা মনে মনে অনেক শখ হয়ে গেছিল আর ভাবছিল, আমি শুধু জুফেনকে বললাম যে স্পিরিট ডোমেন কিভাবে তৈরি করে, আর জুফেন সেটা সাথে সাথে তৈরি করে ফেললো। কিন্তু ও 2 মিনিটেরও কম সময়ে স্পিরিট ডোমেন তৈরি করে ফেললো, কিন্তু আমার এটা তৈরি করতে 3 দিন লেগেছিল। আর ওইখানে লুলিয়াংও শখ হয়ে গেছিল আর মনে মনে ভাবছিল, এটা করতে আমার 2 দিন সময় লাগছিল, আর জুফেন সেটা 2 মিনিটের মধ্যে করে ফেললো। নিশ্চয়ই জুফেন অনেক স্পেশাল। আর জুফেনের এত তাড়াতাড়ি স্পিরিট ডোমেন বানানোর পরেও লুলিয়াং কিন্তু মন খারাপ করে নাই, উল্টা ও অনেক খুশি হয়েছিল আর ভাবছিল, আমি জুফেনের সাথে টিম ক্রিয়েট করে একদম ভুল করিনি, শুধু মিলিটারি ট্রেনিং এ নয়, তারপরেও এই টিমটা আমার অনেক কাজে আসবে আর আমি জুফেনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তারপর ওদের জার্নি এগিয়ে যায় আর ওদের জার্নির মধ্যে কিছুই হয়নি, আর কিছুক্ষণ পর ওরা মিলিটারি ট্রেনিং ক্যাম্পে এসে যায়। মিলিটারি ট্রেনিং ক্যাম্পের মধ্যে অনেকগুলো মিলিটারির গাড়ি আর অনেকগুলো মিলিটারি ক্যাম্প ছিল, আর সিটির আবহাওয়ার থেকে এখানকার আবহাওয়া অনেক ভয়ঙ্কর ছিল। মিলিটারি সবাই নিজেদের কাজে বিজি ছিল। তখনই আমরা একটা ট্রাক দেখতে পাই যেখানে একটা বড় মনস্টার নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা কিছুক্ষণ আগেই মারা
গেছিল। এরা তো স্নোফিল্ড একাডেমির বাচ্চা, তাই না? এটা তো অনেক ভালো ব্যাপার যে স্নোফিল্ড একাডেমির বাচ্চারাও মিলিটারি ট্রেনিং এর মধ্যে ইন্টারেস্ট নিচ্ছে। ভবিষ্যতে এই সকল বাচ্চাদের আর আমাদের কান্ট্রির অনেক ফায়দা হবে। আরেকজন সোলজার বলছিল, আমার মতে এখানে বাচ্চাদের আনা একদমই উচিত হয়নি। যদিও স্নোফিল্ড একাডেমি বাচ্চাদের নিয়ে অনেক সতর্ক থাকে, আর এই জন্য ওই বাচ্চাদের উপর কোনো বিপদ আসে না। আমরা এখানে থাকা সবগুলো হাই লেভেলের মনস্টারকে মেরে দিয়েছি। তো এখানে বাচ্চারা শুধু এখন নর্মাল মনস্টারের সাথে ফাইট করবে, তখন ওদের সামনে এত ছোট বিপদ আসবে না। আমার মতে ওদের এত ইজি টার্গেট দেওয়া একদমই ঠিক না। যদি সিম্পল ভাষায় বলি তাহলে বলা যায় স্নোফিল্ড একাডেমি ওদের বাচ্চাদের পিকনিক করার জন্য এখানে নিয়ে আসছে। ওরা এখানে এসে ঘুরে বেড়াবে, খাবে দাবে আর চলে যাবে। প্রথম সোলজারটা বলছিল, বন্ধু এইভাবে কথা বলার দরকার নেই, আমাদের এইভাবে কথা বলে একদমই ঠিক হবে না। কারণ আমরা এখন যেই ছেলেদের বেইজ্জতি করতেছি, ভবিষ্যতে ওরাও আমাদের সাথী হতে পারে। আর আমরা এই মনস্টারদের মারতেছি যাতে বাচ্চারা সেফ থাকতে পারে। এই বাচ্চারাই আমাদের ফিউচার। এদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের ফিউচারই তো খারাপ হয়ে যাবে। আর আমাদের তো অনেক প্রাউড হওয়া দরকার, কারণ আমাদের ক্যাম্পের মধ্যে এই বাচ্চারা একদমই সেফ। দ্বিতীয় সোলজারটা বলছিল, ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি মিথ্যা কথা বলতে পারবো না। কিন্তু আমাদের গাড়ির মধ্যে যে মনস্টারটা আছে দেখে মনে হচ্ছে না এটা নর্মাল একটা মনস্টার। প্রথম সোলজারটা বলছিল, তুমি ঠিক বলতেছো, এটা নর্মাল মনস্টার নয়, এটা একটা এলাইট ফিমেল ওয়াম মনস্টার। সত্যি এটাকে মারা অনেক মুশকিল ব্যাপার ছিল। দ্বিতীয় সোলজারটা বলছিল, এসব ভেবে কি হবে, এটা যতই পাওয়ারফুল হোক না কেন আমরা তো একে মেরে ফেলেছি, তাই না? আর এটা এখন আমাদের মিলিটারি ক্যাম্পের মধ্যে একটা ডেড বডি হয়ে পড়ে আছে। আর তোমাকে এই ব্যাপারে অতটা ভাবতে হবে না। আর এই মনস্টারটাকে জায়গা মতো পৌঁছে দিয়ে আমরা এখন রেস্ট করতে যাব। আমরা এখানে অনেক সময় ধরে খাটাখাটনি করতেছি। তখনই আমরা দেখতে পাই বাসের মধ্যে থাকা সকল বাচ্চারা বাইরে বেরিয়ে এসেছে। ওরা বাইরে বেরিয়ে এসে বুঝতে পারে বাসের থেকে বাইরের তাপমাত্রা অনেক ঠান্ডা। আর ওইখানে আমরা সেন্টিপিড মনস্টারটাকে দেখতে পাই, যেটাকে কিছুক্ষণ আগেই মেরে নিয়ে আসা হয়েছে। সব বাচ্চারা সেন্টিপিড মনস্টারকে দেখার সাথে শক হয়ে যায় আর সেন্টিপিড মনস্টারটাকে দেখার জন্য ওখানে চলে যায়, কারণ ওরা আজ পর্যন্ত ওদের সামনে সেন্টিপিড মনস্টার কখনো দেখেনি। আর ওইখানেই আমরা দেখতে পাই জুফেনকে, যে ওর নিজের কাজেই ব্যস্ত ছিল। জুফেন ট্রাই করতেছিল নোভাকে স্পিরিট ডোমেন থেকে বার করার, কারণ ও জানতে চাচ্ছিল নোভার স্পিরিট ডোমেন পছন্দ হয়েছে কিনা আর ভেতর থেকে স্পিরিট ডোমেনটা দেখতে কেমন। আর ওইখানেই আমরা দেখতে পাই সব বাচ্চারা মনস্টারটার সামনে পৌঁছে গেছে। যখন ওরা সেন্টিপিড মনস্টারটাকে ভালো করে দেখছিল তখন ওরা দেখতে পায় মনস্টারটার ভেতর থেকে একটা গ্রিন কালারের লিকুইড বেরিয়ে আসছিল। আর যেহেতু ওরা স্নোফিল্ড একাডেমির বাচ্চা ছিল তাই ওরা একদমই বোকা ছিল না যে ওরা একটা মনস্টারের গায়ে থেকে একটা লিকুইড বেরোবে আর ওটা দেখার জন্য পাশে চলে যাবে। এই জন্যই ওরা সবাই ডিসাইড করে যে একটু দূরে থেকে ওরা সবকিছু অবজার্ভ করবে। কাছে যাওয়া একদম ভয়ঙ্কর হতে পারে। যেখানে সকল বাচ্চাদের মনোযোগ সেন্টিপিড মনস্টারের দিকে ছিল সেইখানে জুফেন নোভার সাথে কথা বলছিল। জুফেন এই জিনিসটা জানতে পারে নোভা যখন স্পিরিট ডোমেনের মধ্যে থাকবে তখনও নোভা আর জুফেন কথা বলতে পারবে, কিন্তু জুফেন আর নোভার লেভেল কম হওয়ার কারণে স্পিরিট ডোমেন একটু ছোট জুফেনের, কিন্তু এতটাও ছোট নয় যার কারণে নোভার অনেক সমস্যা হবে। ছোট হওয়ার পরেও নোভার ওই স্পিরিট ডোমেনটা অনেক পছন্দ হয়েছে আর এই জন্য স্পিরিট ডোমেনের সাইজ কোনো বড় সমস্যা না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সব সোলজার সেন্টিপিড মনস্টারের কাছে এসে গেছে যাতে ওরা ওই সেন্টিপিড মনস্টারকে পরীক্ষা করার জন্য পাঠাইতে পারে। কিন্তু যখনই ওরা কাজ স্টার্ট করবে তখনই আমরা দেখতে পাই ওখানে হালকা একটু নড়াচড়া হয়। ওই এলাইট ওয়ার্ম কুইনটা মুভ করা শুরু করে দিয়েছে। এটা দেখার সাথে সাথে সকল সোলজার শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই ওই ওয়ার্মটার শেল ফেটে যায় আর ওই ভেতর থেকে গ্রিন কালারের লিকুইড বের হতে শুরু করে। আর ওই গ্রিন কালারের লিকুইড দেখার সাথে সাথে সকল সোলজার পিছনে সরে যায়। কিন্তু তারপর এমন কিছু হয় যেটা দেখার পর সকল সোলজার শক হয়ে যায়। তো কি দেখে সোলজাররা শক হয়ে গেল এটা আমরা দেখবো নেক্সট এপিসোডে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।